আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এত রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড় হয়ে এক পাশে দাঁড়ায় মায়া। আলভি এক কদম দু কদম করে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া আঙুল তুলে ঝাঁঝালো গলায় বলে, আবার কেন এসেছেন? কাছে আসবেন না আপনি। আলভি দাঁড়িয়ে যায়। তারপর আলভি বলল, কিছু করব না, শুধু কিছু কথা বলবো। মায়া বলল, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আলভি বলল, কেন শুনতে চাও না? মায়া বলল, শুনতে চাই না মানে শুনতে চাই না। আলভি বলল, শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে, কারণটা কি? মায়া বলল, আপনাকে আমার সহ্য হয় না। আলভি বলল, কেন হয় না? মায়া বলল, জানেন না আপনি? আলভি বলল, না জানালে জানবো কিভাবে? তুমি তো বলো না কিছু আমাকে। মায়া বলল, জানতে হবে না, আপনি যান এখান থেকে। আলভি বলল, না জেনে যাব না আমি। আলভি মায়ের দিকে এগিয়ে যায় আবার। মায়া আঙুল তুলে রাগে সরে আগাতে নিষেধ করে বারবার, কিন্তু শুনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকায়, জোর করে দাঁড় করে নিজের সামনে। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় মায়া। তারপর মায়া বলল, ছুবেন না আপনি আমাকে। আলভি বলল, আমি না চলে কে ছুবে তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, ছিল আর থাকবে। তারপর মায়া বলল, অধিকার খাটাতে এসেছেন? আলভি বলল, না। মায়া বলল, কেন এসেছেন তাহলে? আলভি বলল, বুঝাতে। মায়া বলল, আমি বুঝতে চাই না কিছু। আলভি বলল, আমি তো বুঝাতে চাই। মায়া বলল, কেন বুঝাতে চান? আলভি বলল, ভালোবাসি যে। মায়া বলল, এই ভালোবাসা আগে কোথায় ছিল, তখন কেন আসেনি? আলভি বলল, আগেও ছিল, তবে আমি বুঝতে পারিনি, তাই তখন আসেনি। মায়া বলল, ভুল বললেন, আগে ভালোবাসা ছিল না, যা ছিল তা শুধুই ঘৃণা। আলভি চুপ হয়ে থাকে কিছু সময়। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, কথা বলছেন না কেন এখন? আলভি বলল, তুমি তো শুনতেই চাইছো না। মায়া বলল, শুনছি, বলুন আপনি, বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ের হাত টেনে বেডে এনে বসায়, নিজে বসে মায়ের সামনে হাঁটু মুড়ে। মায়ের দুই হাত মুঠো করে ধরে। মায়া সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবার মুঠো করে ধরে শক্ত করে। তারপর মায়া বলল, হাত ছাড়ুন, এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আলভি বলল, আই এম সরি ফর এভরিথিং। তারপর মায়া বলল, সরি বলার জন্য এত রাতে এসেছেন? আলভি বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, রেগে থাকার জন্য অনেক কারণও আছে। আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে। তারপর মায়া বলল, ভুল করেছিলেন? আলভি বলল, অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে, প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোনো কষ্ট দেব না তোমাকে, আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো রাখবো তোমায়। মায়া বলল, ভালোবাসা, ভালো থাকার শখ মিটে গেছে অনেক আগেই, আর ভালো থাকতে চাই না, আর না কারো ভালোবাসা চাই, এখন শুধু চাই মুক্তি। আলভির হাতের মুঠো শক্ত হয়। তারপর বলল, আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে, সারা জীবন বন্দি রাখবো আমার এই হৃদয় মাঝে। মায়া বলল, হঠাৎ এই ভুল বদল, মত পাল্টানোর কারণ কি? এসেছিলেন তো তালাক দিয়ে মুক্ত হতে, হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছা জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি, আমি তো আর আগের সেই মায়া নেই, দেখতেও আগের মতো নই। যে কারো নজর কাড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না হই, আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক, দুজনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন আপনার মনে হলো আমি মায়ের সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চিত আপনি প্রথম দিলেই তালাক দিয়ে দিতেন। কথাটাতেই তাহলেও এটাই সত্যি, আপনি সুন্দরের পূজারী, আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি আর কিছুই শুনতে চাই না, আমার এটাই শেষ কথা, আমি থাকতে চাই না আপনার সাথে। আলভি বলল, আমার কথা শেষ হয়নি মায়া, আমার পুরো কথা তো শুনো। মায়া বলল, শুনতে চাই না আমি। আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসতেন নিজের বাবা মাকে দেখার জন্য, বা অন্য কোনো কারণে আসতেন, তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য, আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নেব? এখন আমার রূপ সৌন্দর্য আছে, তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না আমাকে, তখন আপনার চোখ আর মন অন্যদিকে দৌড় দেবে। আলভি বলল, তুমি ভুল বুঝছো আমাকে, এটা তোমার ভুল ধারণা, এমন কিছু কখনোই হবে না। মায়া বলল, একদম ঠিক ভেবেছি আমি, কোনো ভুল ধারণা নেই, ফিউচারে এমনটাই হবে, আপনি এখন আসতে পারেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া, রাগ দেখিয়ে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, ডোরের দিকে আঙুল তাক করে বলে, নিজের রুমে যান। আলভি বলে, এমন করছো কেন, আমার কথা তো শুনবে নাকি, নিজের মতো করে বলেই যাচ্ছ। মায়া বলল, অনেক শুনেছি, আর শুনতে চাই না, আপনি আসুন এখন। আলভির কোনো কথা শুনে না মায়া, রাগে ফেটে পড়ছে যেন, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। দূর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে বোঝানোর চেষ্টা করে না। মায়ের মাথা এখন গরম হয়ে আছে, যাই বলুক কিছুই বুঝতে চাইবে না, রাগে জেদে টইটুম্বুর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক, কয়েকদিন পর বুঝাবে।
কয়েকদিন পার হলে রাগ এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? মায়াহীন দয়াহীন বদলুক একটা। আলভি নিজের রুমে চলে আসে, ঠাস করে শুয়ে পড়ে বেডে, তারপর হেসে ওঠে। বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে আসে আলভি। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আতরের ঘ্রাণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উপর থেকে নিচে নেমে আসছে মায়া। আলভিকে আসতে দেখে সেখানেই এক পাশে দাঁড়িয়ে যায়। আলভি মায়ের কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায়, তারপর আবার এগিয়ে যায়। মায়া নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। দুপুরে খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেড মায়া গিয়ে ডোর খুলে দেয়। ডোরের বাইরে আলভির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া সাইড হয়ে দাঁড়ায়, সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখে সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো। তাহলে আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। ঐশী রহমানের মা বলেন, আমরা তো সেদিনই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভাতিজের জন্য আসা হয়নি। ও আসতে না পারলে কাউকে আসতে দেবে না। ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কদিন ধরে। এত দূরে তো চাইলে আসা যাওয়া করা সম্ভব না। তারপর ঐশী রহমান বলেন, কেমন আছো তোমরা সবাই? আলভির নানা বলল, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছেন আপনারা? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সোফা ছেড়ে সবাই উঠে এসেছে, কিন্তু মায়া উঠেনি। আলভির নানির বাড়ির কয়েকজনকে মায়া এখনো সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছে। আলভি ওর নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? ওর নানা বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলভি বলে, আলহামদুলিল্লাহ ভালো। আলভির নানা বলল, এতগুলো বছর পর রাগ কমেছে? মুচকি হাসে আলভি। আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হা করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বিড়বিড় করে বলে, সো হ্যান্ডসাম বয়। বুঝতে পারি না ফুপ্পি কি দেখে ওই ক্ষেত মায়ের সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়েছিল। আলভি নানির সাথে কথা বলে, মামা মামি, খালা খালু, মামাতো ভাই, খালাতো ভাই সকলের সাথেই কথা বলে। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মেড মায়া সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামার ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ার দিকে। মায়া দেখেও পাত্তা দেয় না। এসে গেছে শয়তান কুটনি, চগলখোর তিনজন। এদেরকে দেখলেই রাগে মায়ের মস্তিষ্ক টকবক করে ফুটতে শুরু করে। আলভির নানা, মামা, মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে। আলভি মামাতো বোন লীরা মায়ের পাশে বসে আস্তে আস্তে বলে, তোমার তো দেখি খুব দেমাক বেড়ে গেছে মায়া, আমাদের সাথে একটা কথাও বললে না। মায়া মুচকি হেসে বলে, দেমাক তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে হেসে নানা মামার সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে, কল করে জানিয়ে দেবে না আগে? তাহলে তো রান্না করে রাখতে পারতাম। তারপর ঐশী রহমানের ভাতিজি বলেন, সারপ্রাইজ দিলাম ফুপি, আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে এত খুশি হতে নাকি? বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমানের মা শামসুন নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন, ওদের সবাইকে চিনতে পেরেছো না ভাই? আলভি কাজিনদের দিকে তাকায়। তিনজন ছাড়া বাকি কাউকে চিনতে পারছে না। আলভি বলল, এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পলি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছিল, এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন নাহার বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেন। আলভি লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা? ছোটবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজে গুজে থাকতো, এখনও সেভাবেই সেজে থাকে নাকি? দেখে তো মনে হচ্ছে তাই, আগের চেয়েও মডার্ন হয়ে গেছে। আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায়। কিভাবে দাঁত বের করে হাসছে, নির্লজ্জ লোক। আলভির নিজেও মায়ের দিকে তাকায়, সাথে সাথেই মায়া চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে। হঠাৎই আলভির শরীর জ্বলে ওঠে। তারপর আলভি বলল, তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও, সকলেই নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ের পেছন পেছন আলভি নিজেও এগিয়ে যায়। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ের রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙ্গুল তুলে বলে, আপনি আবার এসেছেন? আলভি বলে, না আমি তো আসিনি। মায়া বলল, বের হন। আলভি বলল, তুমি ওদের কারোর সামনে যাবে না। মায়া বলল, কাদের সামনে? আলভি বলল, আমার মামাতো ভাই খালাতো ভাইগুলোর সামনে। মায়া বলল, কেন? আলভি বলল, যাবে না মানে যাবে না। মায়া বলল, 100 বার যাব, প্রয়োজনে ওদের কুলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? আলভি বলল, কুলে ওঠার ইচ্ছা করলে আমার কুলে উঠে বসে থাকো, কিন্তু মনের ভুলেও ওদের সামনে যাবে না। মায়া বলল, আপনার কথা মতো নাকি? আলভি বলল, অবশ্যই। মায়া বলল, জীবনেও না, আমি এখনোই ওদের সামনে যাব। বলেই ডোরের দিকে পা বাড়াই। পথ আগলে দাঁড়ায় আলভি। আলভি বলল, আমার কথা নড়চড় হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবো না বউ। মায়া বলল, কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। খপ করে চেপে ধরে আবার উষ্ঠ ডোবায় মায়ার উষ্ঠ দোয়ে। বিস্ময়ে বিমূর মায়া।
আকস্মিক ঘটনায় নড়াচড়া করতেও ভুলে গেছে যেন। আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ের মুখ আগলে ধরে হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরও আপনি ডাকার জন্য প্রথম চুমুটা, আর এবার যেটা দেব সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ডেমো। বলেই পুনরায় চেপে ধরে মায়ার ওষ্ঠদ্বয়। মায়া ঠেলাঠেলি করেও আলভিকে সরাতে পারে না, চেপে ধরেছে আর ছাড়ার নাম নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে। আলভি বলল, আমার কথা শুনবে না বলাই মাত্র এইটুকু, যদি সত্যি সত্যি না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার কোনো দোষ নেই। মায়ার রাগী চোখমুখ দেখে কপালে আরও কয়েকটা চুমু খায়, তারপর দূরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, হেব্বি স্বাদ, নেশা ধরে গেল। মায়া বলল, বদলুক, অসভ্য শয়তান। আলভি বলল, আমার মতো ভদ্র সভ্য ইনোসেন্ট ছেলে তুমি ইহজগতে দ্বিতীয়জন খুঁজে পাবে না। চলে যায় আলভি। মায়ের আগে গজগজ করতে করতে হাত দিয়ে গাল আর ঠোঁট জোড়া মুছতে শুরু করে। খবিশ লুক একটা, নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে, কথা বলবে, প্রশংসা করবে, তাতে কিছু না, ও একটু সামনে গেলেই দোষ। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে গল্পটি, আর সর্বশেষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।